প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির প্রতিদিনকার শান্ত আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমী মো এবং আমাদের সঙ্গে আছেন প্রতিদিনকার মতো নতুন একজন অতিথি। দর্শক, আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার শ্রদ্ধেয় কবিরুল ইসলাম রতন। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভীষণ ভালো। একেবারে সম্প্রতি বেশ বলবো যে চমৎকার একটি অ্যাওয়ার্ড পেয়েছেন। মানুষ অনেক ধরনের অ্যাওয়ার্ড পায়, কিন্তু এটা একদম ডিফারেন্ট, যে বেস্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। আমি এই অ্যাওয়ার্ড পাওয়ার সম্পর্কে, অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্পর্কেই জানবো। অ্যাওয়ার্ডটা তো সাম্প্রতিক সময়ে পেলাম, কিন্তু এর পেছনে বেশ লম্বা সময়ের ইতিহাস আছে। আচ্ছা, বাংলাদেশে থার্ড জেন্ডারদের অবস্থা তো খুবই, মানে কি বলবো, খুব একটা ভালো জায়গায় নেই তারা। হ্যাঁ, তো আমার বিশিষ্ট একজন বন্ধু, উনি এনজিওর কর্মকর্তা, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ওরা এনজিও পাবলিক হেলথ নিয়ে কাজ করে, থার্ড জেন্ডারদের হেলথ নিয়ে কাজ করে। তো ওদের একটা অনুষ্ঠানে ওরা অফার করেছিল যে থার্ড জেন্ডারদের নিয়ে একটা সুন্দর স্ক্রিপ্ট আমাকে দেওয়ার জন্য। আচ্ছা, তো আমি অনেক কষ্ট করে, অনেক মানে কি বলবো, পড়াশোনা করে একদম সেই এনশিয়েন্ট পিরিয়ড থেকে শুরু করে মুঘল পিরিয়ড, তারপরে নানানভাবে ওদের উত্থান পতন, ওদেরকে বেঁচে থাকা, টিকে থাকা সংগ্রাম, সবকিছু নিয়ে, তারপরে ওদের যেই মানে মানবিক যে ব্যাপারগুলো, কিভাবে ওরা একটা পরিবার থেকে বিচ্যুত হয়, সবকিছু মিলিয়ে একটা স্টোরি আমি মেক করেছিলাম। ওটার উপরে আমি একটা নৃত্যনাট্য করেছি। আচ্ছা, মানে পুরো ওদের জীবন যাপনের যে ধারা, ওদের জীবনে আমি বলবো যে কষ্ট, দুঃখ এবং অনেক কিছু তাদেরকে সহ্য করে টিকে থাকতে হয় এই সমাজে। হ্যাঁ, তো এটা উদ্দেশ্য ছিল এটা করার, যে আমাদের সাম্প্রতিককালে আমাদের সরকার কিন্তু এই থার্ড জেন্ডারদের স্বীকৃতি দিয়েছে। সো আমি এই নৃত্যনাট্যটি যখন করি, এটার অনেক প্রচণ্ড পরিশ্রম গেছে আমার, কিন্তু এটা খুব সাকসেস হয়েছে। এবং এরপরেও আমি ওদের নিয়ে ফোকলোর ডান্স ড্রামা করেছি, একটা চম্পাবতীর ঘাট আর একটা বিউটিফুল বাংলাদেশ নামে। আর যেটা আমি অ্যাওয়ার্ড পেলাম, এটা হচ্ছে নেচারস ব্লেসিংস, এই শিরোনামে নৃত্যনাট্যটা ছিল। সো আমি অনেক সৌভাগ্যবান যে এত সুন্দর একটি কাজ করেছি, এবং এই কাজটার পেছনে USAID, US এম্বাসি, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান এম্বাসি, নরওয়েজিয়ান এম্বাসি এবং আরো অন্যান্য অনেক এম্বাসি এখানে জড়িত ছিল। আর আমি অনেক কৃতজ্ঞ আমার বন্ধুদের কাছে যারা এই কাজটি করার সুযোগ করে দিয়েছেন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আনিসুল ইসলাম হিরু, সালে আহমেদ, গোলাম আহমেদ টিটো, আমি ওদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে ওরা এই সুযোগটা না দিলে বোধহয় আমি এত বড় অ্যাচিভমেন্ট পেতাম না। আচ্ছা, এই কাজটি করতে গিয়ে যেহেতু পুরো বিষয়টিকে তুলে ধরতে হয়েছে, টোটাল কতজন পারফর্মার ছিলেন এই কোরিওগ্রাফিতে? প্রায় 40-45 জন ছিল পারফর্মার। আচ্ছা, কত মিনিটের ডিউরেশন? এটা 20 মিনিট। আচ্ছা, এই বিষয়গুলো ফুটিয়ে তুলতে অবশ্যই নানা রকম জিনিস আনতে হয়েছে, কারণ নাচের মুভমেন্টের মধ্যে কিন্তু আরো অনেক বিষয় থাকে। আমি এক্সপ্রেশনের কথা বলতে পারি। ওরা তো প্রকৃতপক্ষে নৃত্যশিল্পী না, ওদেরকে তৈরি করতে হয়েছে আমার। আচ্ছা, আমি এতক্ষণ কিন্তু ভাবছিলাম যে আপনার যারা স্টুডেন্ট তারা মিলেই বোধহয় কোরিওগ্রাফিটি করেছে। মূলত কি আপনি মানে একদম থার্ড জেন্ডার যারা, তাদেরকে দিয়ে করিয়েছেন? নিয়েই করেছি, সারা বাংলাদেশ থেকে ওরা এসেছে এবং ওদের দিয়ে বেশ লম্বা সময় ধরে ওদেরকে নাচ তুলে তারপরে নৃত্যনাট্যটি একদম সম্পূর্ণভাবে এটা মানে মঞ্চায়িত করা হয়েছে। তাহলে এটা খুবই মানে ডিফিকাল্ট ছিল, অনেক কঠিন ছিল ওদের। আমি চাই, আমি কি বলবো, আমি চাই সরকারিভাবে বেসরকারি পর্যায়েও যেন এই ধরনের অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে যেন প্রচুর মানে এরকম প্রেজেন্টেশন করা হয়। এটা আমার একটা দাবি রইল। আমি একটু অভিজ্ঞতার কথাই জানতে চাই যে এই মানুষগুলোকে যখন আপনি একত্র করলেন, ওদের কিন্তু এক এক সময় ওদের বিহেভিয়ারের একটা পরিবর্তন আসে। এটা ওদের এই সমস্যাজনিত কারণেই হয়। তো কোন রকম অসুবিধার সৃষ্টি হয়েছে ওদেরকে নাচ শেখাতে গিয়ে? আমি এবং আমরা যারা ছিলাম এই কাজটা, আমরা সবসময় মানবিক দিকটাই দেখেছি, ওদের প্রতি মানবিক আচরণ করা। বা ওরা কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই মানে কি বলবো, সমাজের একটি অংশ। সো এখানে কোনো রকম ভাবে অন্য রকম ভাবে তাকানোর কোনো সুযোগই নেই। আচ্ছা, এবং তারা কতদিন লেগেছে মোট তাদেরকে এটা শেখাতে? মাস দেড়েক তো লেগেছেই। কোথায় ট্রেনিং করাতেন? এটা ওই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার বললাম না, ওদেরই অফিস আছে, ওদের ফ্লোর আছে, রিহার্সাল ফ্লোর, ওখানেই করেছে। আচ্ছা, এই অ্যারেঞ্জমেন্টটা কি ওরাই করে দিয়েছিল? ওদেরকে যে আনার দায়িত্বটা সবকিছু ওরাই করেছে। আর সাপোর্টটা তো বললামই, মানে USAID থেকে শুরু করে অন্যান্য এমবাসি যারা, তারা এখানে সহযোগিতা করেছে। যেহেতু মানুষের এখানে সংখ্যা কিন্তু অনেক বেশি, আমি যাদের কথা শুনলাম 40 জন পার্টিসিপেন্ট, তো এদেরকে নিয়ে যদি দেশের বাইরের কথা বলি, এখানে কিন্তু অস্ট্রেলিয়ান এম্বাসি যুক্ত আছেন, US এম্বাসি যুক্ত আছেন।
ওরা ভাবছে যে আগামীতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু করা যায় কিনা, বা উচ্চ মহলে এটা চিন্তা ভাবনা চলছে। সেক্ষেত্রে পুরো টিম নিয়ে দেশের বাইরে গিয়ে আরেকটি পরিবেশনা দেখানোর কোনো সুযোগ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? এর আগেও মানে খুব টুকরো টুকরো করে খণ্ড খণ্ড ভাবে এরা গেছে দেশের বাইরে, এই কাজটি কেন্দ্র করে। শুধু এই কাজটা না, মানে পিস ডান্স নিয়ে গেছে, কোনো সম্মেলনে গেছে, এরকম হিস্ট্রি আছে। আচ্ছা, ওরা যেটা করে, ওদের যে বিহেভিয়ার বা সবকিছু, এটা ফুটিয়ে তোলাটাও কিন্তু কষ্টসাধ্য কথা না। আপনি যেটা বলছিলেন যে আপনাকে পড়াশোনা করতে হয়েছে, বলতে গেলে একটা গবেষণা করতে হয়েছে টোটাল বিষয়টি নিয়ে। তো ভবিষ্যতে যখন আপনি কাজ করবেন, ওদেরকে নিয়ে আর কতগুলো কাজ আর কি করতে চান? আমি প্রচন্ড খুশি এবং প্রচন্ড আগ্রহী, আগামীতে আরো অনেক সুন্দর কাজ করব ওদের নিয়ে, এবং ওদের জন্য আমার থাকবে, মানে সবসময় সহযোগিতার হাত সম্প্রসারিত থাকবে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। বর্তমান সময়ের ব্যস্ততা আর কি নিয়ে আছে? বর্তমান সময় তো ঈদ চলে এসছে, সামনেই আমাদের ঈদুল আজহা, তো ওই নিয়ে কিছু কথা চলছে, মানে কয়েকটা চ্যানেলে কাজ করব, আর স্টেজে তো রেগুলার শো করি। আর তোমরা হয়তো জানো যে আমি 2017-তে আমার যে প্রতিষ্ঠান নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, এই প্রতিষ্ঠানের ব্যানারে আমি একটি খুব বড় আকারের একটি নৃত্যনাট্য করেছিলাম। আচ্ছা, সেটার নাম কি ছিল? ময়মনসিংহ গীতিকা আর মহুয়া। আচ্ছা, মহুয়া এটা করেছিলাম, তাও আমার একাডেমির 25 বছর পূর্তি উপলক্ষে। আচ্ছা, তো এটা ছিল আমার সবচেয়ে বড় প্রোডাকশন। ওখানে প্রায় শতাধিক শিল্পী অংশগ্রহণ করেছিল, এবং আমি অনেক সৌভাগ্যবান যে আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী বাংলাদেশের, এবং কলকাতার গৌতম দাস এখন অসুস্থ আছেন। আমার মনে হয় আমরা অনুষ্ঠানের মাধ্যমে তার সুস্থতা কামনা করতে পারি। হ্যাঁ, আমরা চাই দ্রুত উনি সুস্থ হয়ে আসুক, কারণ উনি তো লিজেন্ড আমাদের, একেবারেই তাই, জনাব শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। তো উনি ছিলেন সঙ্গীত পরিচালক, কলকাতার গৌতম দাস ছিলেন, সহযোগিতা করেছিলেন সুমন চট্টোপাধ্যায়। আচ্ছা, আর এখানে আমার খুবই সৌভাগ্যবান আমি যে আমার এই নৃত্যনাট্যে বোধহয় বাংলাদেশেই প্রথম আমাদের খুব জনপ্রিয়, আমাদের খুব প্রিয় শিল্পী, আমার অত্যন্ত প্রিয় সাবিনা ইয়াসমিন, তারপরে এন্ডু কিশোর, রথীন্দ্রনাথ রায়, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, নাদিরা বেগম, ফাতেমাতুজ জোহরা, সুজিত মুস্তাফা, প্রচুর শিল্পীরা এখানে, এবং সবাই গুণী মানুষ, যাদের সঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করতে যারা কাজ করেছেন, এখনো করছেন, তারা ছিলেন এই প্রথম এত গুণীরা একসাথে গান গেয়েছেন এবং বিভিন্ন চরিত্রে। আর এছাড়াও থিয়েটারের অনেকেই আমার এই নৃত্যনাট্যে কণ্ঠ দিয়েছেন, কেরামত মাওলা, ওনার মতো সব গুণী মানুষ অনেকেই কণ্ঠ দিয়েছেন। আমি আরো অনেক নাম, মানে বলতে গেলে বিশাল লিস্ট হয়ে যাবে। আর নাচে অংশ নিয়েছে, এটাও একটা খুব চমৎকার। আমার মনে হয় কথাগুলো আমরা একটু বিরতির পরে এসে শুনতে পারি। ছোট একটা বিরতি নিয়ে নিই। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত এসিটিভির প্রতিদিনকার শান্ত আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমিমু, এবং আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতন। যে প্রসঙ্গে ছিলাম যে কারা আসলে মহুয়া নৃত্যনাট্যে, এখানে তো আমি আগেই বলেছি যারা মানে কণ্ঠ দিয়েছেন, সঙ্গীত পরিচালনা করেছেন, আর শতাধিক শিল্পী আমার এখানে পারফরমেন্স করেছে। তারা প্রত্যেকই আপনার স্টুডেন্ট যারা ছিলেন তারা? আমি বলি বিভিন্ন চরিত্রে আচ্ছা রূপদান করেছেন। আমি নিজেও পারফরমেন্স করেছি। আমাদের অত্যন্ত জনপ্রিয় নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মূল চরিত্রে অভিনয় করেছিল। আচ্ছা, আর সর্দার চরিত্রে আমাদের অত্যন্ত প্রিয় নাট্যজন, আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব রহমত আলী, সবার পরিচিত প্রিয় মুখ, উনি করেছেন সর্দারের রোল হোমরা বেদে। এছাড়াও আরো অনেক নৃত্যশিল্পী, যেমন জিনাত বরকতুল্লাহ, দীপা খন্দকার থেকে শুরু করে আমাদের বিভিন্ন অনেক সিনিয়র শিল্পীরা এখানে নাচে পারফর্ম করেছে, এবং দলীয় নাচেই মানে প্রায় 50 থেকে 60 জন শিল্পী এখানে মানে নাচ করেছে এই মহুয়া নৃত্যনাট্যে। তো আমি অনেক সৌভাগ্যবান যে এত বড় কাজ আমি অসাধ্য সাধন করতে পেরেছি। এবং আপনার যে সংগঠনটি 25 বছর পূর্তি, মানে এখন কত বছর চলছে? 26 বছর পার হয়ে গেছে। আচ্ছা, এটা তৈরির মানে প্রতিষ্ঠার পেছনে কিন্তু অনেক বড় সংগ্রামের একটা কাহিনী থাকার কথা। এত বড় একটা সংগঠন, এবং আপনার অনেক বিখ্যাত মানুষ আছেন যারা আপনার স্টুডেন্ট নাচের ক্ষেত্রে। আমি প্রত্যেকের নাম বলেও শেষ করতে পারবো না। আমি অত্যন্ত সৌভাগ্যবান, আসলে আমরা যাদের শিখিয়েছি ওই সময়ে এই স্টুডেন্টরাই এত পরিশ্রম করেছে যে ওরা আজকে এক একজন এক একটা পিলার বাংলাদেশের।
নাম বললে মানে লিস্ট হয়ে যাবে লম্বা। তারপর আমি একজনের নাম একটু মেনশন করতে চাই, যার কথা আপনি একটু আগেই বললেন, মৌ আপুর কথা। আমি যেটা দেখেছি ফেসবুকে মৌ আপুর একটা ছবি দিয়ে আপনার প্রোফাইল পিকচার। মানুষ যেটা করেন যে সবসময় প্রোফাইল পিকচারটাতে নিজের খুব ঘনিষ্ঠ জন না হলে তার ছবি হয়তো দেন না, বা একদম আমি যেটা করি যে হ্যাঁ আমার ছবিটাই আমার প্রোফাইল পিকচারে থাকে। তো তার সঙ্গে আসলে আপনার মানে সম্পর্কের সূক্ষ্মতা কতটুকু? ও আসলে মানে কি বলবো, ছোটবেলা থেকেই মানে একসাথেই আমাদের বেড়ে ওঠা। ওকে আমি আমার আপন ছোট বোনের মতোই জানি। আর ও আমার অনেক বড় বড় প্রোডাকশনে ও পারফর্ম করেছে। আর ফেসবুকে যে প্রোফাইল পিকচার সেটা আমার সাম্প্রতিককালের একটা চ্যানেলের মৌর একক নৃত্যানুষ্ঠান হয়েছিল, ওই ছবিটাই হ্যাঁ আমার কোরিওগ্রাফিতে ওই ছবিটাই আসলে প্রোফাইল পিকচারে দিয়েছি। কিছু ভালো লাগার ছবি থাকে না, একেবারেই তাই। এই জন্যই জিজ্ঞেস করলাম যে যেহেতু কারোর নাম একদম আইডেন্টিফাই করে দু একজনের নাম বলতে চাচ্ছেন না, কিন্তু এই ছবিটার মাধ্যমে কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে সবাই প্রিয়, সব স্টুডেন্ট প্রিয়, কিন্তু সাম্প্রতিককালে ভালো প্রোডাকশন হয়েছে এবং আমার প্রিয় কিছু ছবি আমার মনে হয় যে এই ছবিটা থাক না। এই আর মৌ তো অত্যন্ত প্রিয় আমার একজন মানুষ। 26 বছর প্রতিষ্ঠানের সঙ্গে। আর যদি আপনার মানে নৃত্যশিল্পী হিসেবে আপনার যদি ক্যারিয়ারের কথা বলি, তাহলে ক্যারিয়ারে কত বছর হলো মোট? আমি খুব টেন্ডার এজেই এটা শুরু করেছি। আমি একটু আগেই বললাম আমার এক বন্ধু গোলাম আহমেদ, ওর উৎসাহেই আসলে আমার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা। গোলাম আহমেদ টিটু আমার অত্যন্ত কি বলবো প্রিয় একজন বন্ধু, এবং এখনো প্রতিনিয়তই সে উৎসাহ দিয়ে যায় আমাকে, সবসময় পাশে থাকে। এবং ও হচ্ছে আমার একাডেমির সভাপতি। একজন পুরুষ নৃত্যশিল্পী হিসেবে কিন্তু অনেক ধরনের স্ট্রাগলিং পিরিয়ডের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করেছেন? তা তো গেছে, শুধু আমরা না, আমাদের সমসাময়িক যারা, তাদেরকে অত্যন্ত স্ট্রাগল করতে হয়েছে। কারণ একটা সময় আমরা যখন মানে নাচ করি, ওই সময়টা না খুব ছেলেদের, আমাদের আগে তো এটা আরো স্ট্রাগল করেছে আমাদের সিনিয়র যারা, ডিফিকাল্ট ছিল। তার আগে আরো ডিফিকাল্ট ছিল, মানে আমাদের স্বাধীনতা পূর্ববর্তী যে কালটা, ওই সময় তো রীতিমতো যুদ্ধ করেছে আমাদের শ্রদ্ধেয় নৃত্য গুরু মাতা বেগম রাহিজা খানম ঝুনু, আমার গুরু বেগম লাইলা হাসান, জি এ মান্নান, গহর জামিল, উনারা তো রীতিমতো যুদ্ধ করেছেন যে এই নৃত্যশিল্পের পথটা তৈরি করবার জন্য। তো উনারা পথ করেছেন, আমরা যুদ্ধ করে এই পথটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং এখন যারা আছে আমি মনে করি তারা অনেক মসৃণ পথে হাঁটছে। সেটা আমি মনে করি আমাদের স্ট্রাগলের ফসল। কারণ এক সময় কিন্তু নাচকে খুব বাঁকা চোখে দেখা হতো। যখন ছোটবেলায় শুরু করলেন নাচ, তখন কি ভেবেছিলেন যে ভবিষ্যতে নাচটাকে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে নেবেন? না, ওইটা না ভাবা হয়নি কখনো। কারণ আমি এর মধ্যে বলি যে আমার মা চাকরি করতেন বাংলাদেশ বেতারে। তো মার হাত ধরেই ছোটদের আসরে যাওয়া। মানে পরিবারের মধ্যে একটা আবহ ছিল, সাংস্কৃতিক একটা আবহ। আমার মা গ্রুপ থিয়েটার করতেন, আমার মা লিখতেন বেগম পত্রিকায়, ছবি আঁকতেন খুব সুন্দর। তো ঘরে আমাদের ছবি আঁকা শেখাতেন। তো মার হাত ধরে রেডিওতে যাওয়া ছোটদের আসরে। তো ওখান থেকেই আস্তে আস্তে একটু নাটকের দিকে ঝোঁক। তারপরে প্রথম ভালো লাগা হচ্ছে আপনার জিনাত বরকতুল্লাহ, আমির হোসেন বাবু, ওদের নাচ দেখে মনে হলো যে এত সুন্দর একটি মাধ্যম, একটু শিখি না। তারপরে মার হাত ধরে ভর্তি হয়ে গেলাম বুলবুল ললিত কলা একাডেমিতে। তারপরে ধীরে 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 এগিয়ে যাওয়া। মা কি পুরোপুরি সাপোর্ট দিয়েছে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা, ধরুন যে একজন সঙ্গীত শিল্পী, তিনি চান না তার পরবর্তী প্রজন্ম এটাকেই পেশা হিসেবে বেছে নিক, শখের বশে করুক, সেটা ঠিক আছে, কিন্তু আপনার মা কি চাইতেন যে ছেলে নৃত্যশিল্পী হবে? আমার মা তো নিজেই শিল্পী। আমার মা গ্রুপ থিয়েটার করতেন। তারপরে আমার মা কিন্তু বাংলাদেশ টেলিভিশনের প্রথম যুগের অভিনেত্রী। আমি নামটা বলি, মরহুমা মাহমুদা খাতুন। পুরনো অনেকেই চিনবেন, আর বর্তমান প্রজন্ম তো চেনার কথাই না, এবং চিনতে চেষ্টাও করে না আমাদের পুরনোদের, যেটা কিনা আমরা পার্শ্ববর্তী দেশেও দেখি যে আমাদের পুরনোদেরকে স্মরণ করা হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু এই চর্চাটার খুবই অভাব। আমরা আবারও কথায় ফিরবো, আমার মনে হয় আরো একটি বিরতি নিয়ে নিতে পারি। প্রিয় দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত এসএটিভির প্রতিদিনকার শান্ত আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমী মৌ, এবং আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতন। এই নামের আগে যেই শব্দ বা বিশেষণগুলো এখন যুক্ত হয়, আসলে অনেক দিনের যেই যুদ্ধ, সে যুদ্ধের ফল হচ্ছে এটা। এই সময়ে যারা যুক্ত হতে চায় বা নাচটাকে একদম ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? এখন তো অনেক বড় বড় সুযোগ সৃষ্টি হয়েছে। এখন স্কলারশিপ নিয়ে অনেকেই যাচ্ছে দেশের বাইরে নাচ নিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন একটি ডিপার্টমেন্ট খোলা হয়েছে, এটাও অবশ্য আমাদেরই অবদান।
আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা থেকে এটা মানে অনেক দিন ধরে একটা জোর দাবি ছিল, রীতিমতো সংগ্রাম ছিল, সেটা বাস্তবায়িত হয়েছে। এবং বিভিন্ন স্কুল লেভেলেও চেষ্টা চলছে যেন সাংস্কৃতিক চর্চা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, শুধু নাচ না, হ্যাঁ নাচ না, গান, চিত্রকলা, নাটক সবকিছু যেন হয়। আমি একটু দেশের বাইরের শোগুলো নিয়ে শুনবো, যে আপনি অনেকগুলো দেশে বেশ বড় শো করেছেন, সেই সম্পর্কে একটু জানতে চাইবো যে কতগুলো দেশে এ পর্যন্ত যাওয়া হয়েছে। আমার অলমোস্ট মানে কি বলবো, পৃথিবীর অনেক দেশেই যাওয়া হয়েছে, গুণে বলা সম্ভব না। যাওয়া হয়নি বোধহয় অল্প কিছু সংখ্যা আছে। তো যেই সময় থেকে আমরা যাওয়া শুরু করেছি, আমরা সাংস্কৃতিক দলে গেছি, সরকারিভাবে বেসরকারিভাবেও গেছি, দারুণ একটা অনুভূতি। সেটা হচ্ছে বাংলাদেশের পতাকাকে আমরা ক্যারি করি, বাংলাদেশের পতাকাকে আমরা তুলে ধরি, একদমই তাই, দেশের মানচিত্রকে আমরা তুলে ধরি, যেটা কিনা এখন ক্রিকেট করছে। তো সাংস্কৃতিক ক্ষেত্রেও এটার বিরাট একটা কি বলবো সুফল বা বিরাট একটা প্রচার আমরা আমাদের দেশকে, বাংলাদেশকে চেনাতে পেরেছি। এটা একটা অত্যন্ত মানে কি বলবো সুন্দর অনুভূতি যে আমরা একটা কোনো ফেস্টিভ্যালে গেলাম, ওখানে 30টা দেশ পারফরমেন্স করছে। তো ওই 30টা দেশের মধ্যে বাংলাদেশ অত্যন্ত মানে কি বলবো সফলতার সাথে দেশকে তুলে ধরলো, বাংলাদেশের রিচ ফোক কালচারকে তুলে ধরলো এবং সারা পৃথিবীর সাথে। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। এই তো তুমি শাড়ি পরেছো, একটা টিপ দিয়েছো, হ্যাঁ নাকে নোলক, কানে দুল, খোপা করেছো, ফিতা বেঁধেছো, হাতে কুলা, হ্যাঁ এই লুকটা কিন্তু পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, সো আনকমন প্রেজেন্টেশন বাংলাদেশের, যেটা পিস ডান্সই হোক, ডান্স ড্রামাই হোক, সারা বিশ্বে কিন্তু বাংলাদেশকে নাচ অনেক পরিচিত করেছে। একজন মানুষ যারা এখন দেখছে টেলিভিশন চ্যানেল বা অনেক ছোট যারা, সে নৃত্যশিল্পী হতে চায়, তাকে কোন গুণগুলো অর্জন করতে হবে নিজের মধ্যে, বা কি কোন বিষয়গুলোকে ঠিক রাখতে হবে? এখন তো আসলে সমাজের বিভিন্ন না কিছু অংশে মানে দারুণ অবক্ষয়। তো প্রথমে তো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ, এটা হচ্ছে বড় মানে সবচেয়ে প্রধান। মানুষ হতে হবে, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে হবে, কারণ সংস্কৃতি কিন্তু অনেক আধারকে ঘুচিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বাচ্চাদের বোঝাতে হবে। হ্যাঁ, আমরা মানে কি বলবো ছড়ায়, গানে, ছন্দে, নানানভাবে কিন্তু বাচ্চাদেরকে আমরা আমাদের পড়াশোনা আমরা শেখাই। তো ওদেরকেও কিন্তু প্রথমত যেটা হবে যে মানুষ হতে হবে এবং ভালো মানুষ হতে হবে। আর সংস্কৃতি হচ্ছে একটি আলো, এই আলোটা মানে ধরে রাখা মানেই হচ্ছে নিজে আলোকিত হওয়া। রাইট, আমি তাই মনে করি। আচ্ছা, মায়ের কথা একটু জানবো, যে তিনি আর কি কি অবদান রেখেছেন আপনার জীবনে? ছোট্টবেলায়, একদম ছোটবেলায় মার যেটা মানে দেখতাম যে আমার ছোট বোনটাকে নিয়ে আম্মা সুন্দর ছড়া লিখতেন, ছোট্ট মিষ্টি মিষ্টি ছড়া, কবিতা লিখতেন। ওগুলো আবার বেগম পত্রিকায়, আমাদের শ্রদ্ধেয় নূরজাহান বেগম, ওনার পত্রিকায় ছাপা হতো, সেই পত্রিকা বাসায় আসতো। আমার একটা ছড়ার কথা মনে আছে, আমার ছোট বোনকে নিয়ে আম্মা খুব বলতেন, ছোট্ট পুতুল খুকুর কোলে, হাত পা নাড়ে চোখটি মেলে, খায় না কিছু ক্ষুধা পেলে, এরকম একটা খুব সুন্দর মানে মা আমার ছোট বোনকে নিয়ে ওকে কোলে নিয়ে এটা বলতেন। আমি ভুলে গেছি, মনে নেই। এছাড়া মার তো অবদান অবশ্যই, মার উৎসাহের জন্যই আসলে আমার যতটুকুই আশা, যতটুকুই কাজ করেছি দেশের জন্য, এটা মারই অবদান। আসলে মার উৎসাহ ছাড়া কিছুই হতো না। শেষ পর্যায়ে চলে এসেছি, মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। অনেক ভালো থাকুন, আর আপনার কাজের প্রতি অসংখ্য শুভকামনা জানালাম। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমাদের ছোট্ট ছোট্ট বাবু যারা পড়াশোনা করছে, তাদেরকে হয় চিত্রাঙ্কন শেখান, অথবা নাচ শেখান, বা ছড়া কবিতা শেখান, কিছু একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ওকে যুক্ত করুন শিশুকে, তাহলে এই শিশু অনেক আলোকিত হয়ে বড় হবে। এটাই আমার অনেক অনেক চাওয়া। আর আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, এই অনুষ্ঠানের প্রযোজক, কর্মকর্তা, কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবশেষে ধন্যবাদ এসএটিভিকে আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকুন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার পাশের মানুষটিকে আলোকিত করুন, আপনার শিশুকে আলোকিত করুন। এবং স্যার যে কথাটি বলছিলেন যে পড়াশোনার পাশাপাশি আর বাকি যে বিষয়গুলো আছে মানুষকে মানুষ হিসেবে তৈরি করার জন্য, সেই বিষয়গুলোর সঙ্গে আপনার শিশুকে সম্পৃক্ত করুন। অনেক ভালো থাকুন, আর প্রতিদিন চোখ রাখুন এসএটিভির পর্দায়।